হ্যালো শ্রোতা বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে একটা নতুন গল্প উপহার দিতে চলে এলাম, আবার নারায়ণ সাথের গল্পে। এর আগে আমাদের চ্যানেলে যে 3টে গল্প ছিল, সেই 3টে গল্পই মেইনলি ছিল ভূতের ওপর রিলেটেড। আজকে আমরা একটা নতুন জিনিস ট্রাই করছি। আজকে আমাদের শ্রোতাদের আমরা একটা ডিটেকটিভ গল্প উপহার দিচ্ছি। এই ডিটেকটিভ গল্পটা 2022-এর পর থেকে টাইম লাইনের ওপর বেস করে করা, যেখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে অনেক কিছু জেনেছি রিসেন্ট টাইমসে। তারপরে সিসিটিভি, কল রেকর্ডিং, কল ট্র্যাকিং, অনেক কিছুই আমরা জেনেছি সবের ব্যাপারে। এই সবের ওপরেই ভিত্তি করে আজকে আমাদের যে ক্যারেক্টারের গল্প। আজকে আমাদের এখানে চরিত্রগুলি হচ্ছেন শাশ্বত, যিনি হচ্ছেন প্রধান গোয়েন্দা, একদা সাইবার ফরেন্সিক বিশেষজ্ঞ। তারপর হচ্ছেন অরিক, যিনি হচ্ছেন সাহিত্যের ছাত্র, সব ঘটনার নিরীক্ষণকারী। আজকের গল্পটি তারই বয়ানে। আর হচ্ছেন তাদের দুজনের বন্ধু অর্পণ, যিনি প্রাক্তন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, এখন তথ্য বিশেষজ্ঞ, সিসিটিভি ফুটেজ ও ফোন ট্র্যাকিংয়ের ওস্তাদ, বা যাকে আমরা এক্সপার্ট বলি। আজকে তিনজনেরই লাইফের একটা গল্পতে আমাদের অডিও স্টোরি। আপনারা শুনুন, আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। তো চলুন শুরু করা যাক আয়না ঘরের ছায়া। আমি অরিক, বয়স 30 ছুঁই ছুঁই। জীবন যে এতটা ঘটনাবহুল হবে এটা কোনোদিনই ভাবিনি। শাশ্বতর পাশে থাকার মানেই হচ্ছে প্রতিদিন একটা অজানা দিকে যাত্রা। তবে যে ঘটনা আজ তোমাদের বলবো সেটা কোনো সাধারণ কেস নয়। এটা ছিল আয়নার মধ্যে হারিয়ে যাওয়া এক ছায়ার গল্প। তা ঘটনা শুরু হয়েছিল কলকাতায়, বালিগঞ্জে। আমরা তখন ওই 2022-এর শেষের দিকের হালকা ঠান্ডার একদিন বসেছিলাম শাশ্বতর বাড়ির স্টাডি রুমে। আমি আর শাশ্বত গল্পই করছিলাম, আর ওর আগের একটা কেস নিয়ে কিছু কথা করছিল। ওর ল্যাপটপটা খোলা ছিল, সেখানে একটা সিসিটিভি ফুটেজ বারবার প্লে হচ্ছিল, যেটা ও আগের কেস থেকে উদ্ধার করেছিল। হঠাৎ একটা হোয়াটসঅ্যাপ কল আসে শাশ্বতর ফোনে। হ্যাঁ অর্পণ, বল। হ্যালো শাশ্বত, তোকে একটা জিনিস দেখতেই হবে। নিমতলা রাজবাড়িতে, মুর্শিদাবাদ, আমার প্রাক্তন সহকর্মী সুদীপ চক্রবর্তীর মৃত্যুটা খুব একটা স্বাভাবিক ঠেকছে না। সুদীপ মানে বলছো ওই সেই সুদীপ যে ওই কি জানো, হ্যাঁ ওই আয়নাঘর তৈরি করছিল কিনা, ওইটা তাই না? হ্যাঁ, একটা ডিজিটাল ইনস্টলেশন, আয়নার মধ্যে এআই এর সাহায্যে রিফ্লেকশন পরিবর্তনের প্রযুক্তি। ওর শেষ কথাটা ছিল, আয়না আমাকে দেখাচ্ছে যা আমি নই। তারপরের দিন থেকে নিখোঁজ। আয়না আমাকে দেখাচ্ছে যা আমি নই। ইন্টারেস্টিং। ঠিক আছে, তাহলে আর কি, চলো অগত্যা মধুসূদন, কালকেই আমরা 3জন রওনা দিই। 3জন বলতে আমি, তুমি আর অবশ্যই আমাদের বন্ধু অরিক। ঠিক আছে, এখন রাখছি, কাল দেখা হচ্ছে। এরপর নিশ্চয়ই আর কিছু বলা বাকি রাখে না। অ্যাজ ইউজুয়াল শাশ্বত উঠে পড়লো ফোনটা রেখে, আর নিজের জামা কাপড় আর একটা ব্যাগ গোছাতে লেগে পড়লো। অগত্যা আমাকেও উঠে পড়তে হলো, আর আমাকেও ব্যাগ জামা গোছাতে বাড়ি ছুটতে হলো। পরের দিন ভোরবেলা আমরা 3জন রওনা দিলাম, আমি, শাশ্বত আর অর্পণ। পথে অর্পণ আমাদেরকে কিছু সিসিটিভি ফুটেজ আর সুদীপের মোবাইল লোকেশনের হিস্ট্রি দেখাচ্ছিল, যেটা খুবই আশ্চর্যজনক। এই দেখো, শেষবার সুদীপকে দেখা গেছিল রাজবাড়ির ভিতরের করিডোরে। সময়টা রাত 2:12। এরপর ওর ফোনের লোকেশন 1 মিনিটের জন্য চলে যায় রাজবাড়ির বেসমেন্ট। তারপর নিঃসরণ, অফলাইন। 1 মিনিটের জন্য লোকেশন চলে গেল বেসমেন্টে, মানে লোকেশন জাম্প। তারপর আবার সিসিটিভি ব্ল্যাক স্পট, মানে কেউ চেয়েছে যেন ওর শেষ গতিপথ কোনোভাবে না দেখা যায়।
ব্যাপারটা তোমার কাছ থেকে শোনার পরেই খুব ইন্টারেস্টিং লাগছে, তবে লোকেশন জাম্প আর সিসিটিভি ব্ল্যাক স্পট স্ট্রেঞ্জ। আরে বাবা, এতে এত স্ট্রেঞ্জের কি আছে ভাই? এখানে তো বোঝাই যাচ্ছে যে ওকে কেউ সরিয়েছে। এই নাকি এই এই এক মিনিট, নাকি ও নিজেই নিজেকে... দেখো ভায়া, এবার তোমার এই উদ্বিগ্নতার এই প্রশ্নটাই ঠিক করে দেবে যে আমরা কিসের তদন্ত করতে যাচ্ছি, খুন নাকি আত্মহত্যা। যদি খুন হয় তাহলে অবশ্যই পুলিশের দরকার পড়বে আর আমাকে পুলিশের সাহায্য নিতে হবে, আর যদি আত্মহত্যা হয় তাহলে তো গল্প ওখানেই সমাপ্ত। এরপর বাকিটা রাস্তা আমরা তিনজন এই ব্যাপারটা নিয়েই আলোচনা করতে করতে অতিক্রম করলাম। 6 ঘন্টা বাদে যখন আমরা মুর্শিদাবাদের সেই রাজবাড়ির সামনে এসে উপস্থিত হলাম, তখন আমরা দেখলাম যে মুর্শিদাবাদের সেই রাজবাড়ি এখন আধুনিক শিল্প গ্যালারি। আর সুদীপের এখানে কাজ ছিল পুরনো আয়নাঘরকে ডিজিটাল আর্ট ইনস্টলেশনে রূপান্তরিত করা। গ্যালারির কিউরেটর আমাদের দেখালো সেই ঘর, চারিদিকে মিরর প্যানেল, মাঝখানে একটা 3D প্রজেকশন ইউনিট। যখন কেউ তার সামনে দাঁড়ায়, তার প্রতিচ্ছবি একটু একটু করে বিকৃত হতে শুরু করে। ঠোঁট বেঁকে যায়, চোখ গলে যায়, মুখ যেন অন্য হয়ে যায়। আমার এটা দেখে বেশ আতঙ্ক লাগলো। আমি তখন কিউরেটরকে জিজ্ঞেস করলাম যে এ তো বেশ ভয়ঙ্কর ব্যাপার মশাই, দর্শনার্থীরা কিছু বলেনি এটার ব্যাপারে? কেউ কিছু বলেনি যে এরকম একটা ব্যাপার হচ্ছে? তারা আতঙ্কিত হয়নি বা কিছু বলে ওঠেনি এটার ব্যাপারে? দেখুন, ব্যাপারটা আসলে কিছুই না, মানসিক ব্যাপার আর কি, বুঝতে পারছেন তো। তা অনেকেই মানসিক অস্থিরতার অভিযোগ করেছিল, তবে সুদীপ বলতো যে প্রতিচ্ছবি সত্যি নয়, কিন্তু তার প্রভাবটা বাস্তব। বুঝতেই পারছেন যে প্রতিচ্ছবি সত্যি নয়, কিন্তু তার প্রভাবটা তো রয়েই আছে তাদের মনে, কাজেই তারা অভিযোগ তুলেছিল, কী বলে। তবে ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, সুদীপ যেটা করেছিল। দুঃখের ব্যাপার, সুদীপ আত্মহত্যা করলো, কী আর করা যাবে বলুন। আপনারা দেখুন, ওর বন্ধু এসছেন, ঘুরুন, আনন্দ করুন। ধন্যবাদ। জার্নিতে আমরা সবাই বেশ ক্লান্ত, কাজেই আমরা কোনো রকমে আমাদের রুমে গিয়ে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন বাজে সন্ধ্যে 7টা। আমরা সবাই এই কেসটাকে নিয়ে এগাবার জন্যে নিজেদের মতো করে সার্চ শুরু করলাম। আর সেদিন রাত্রেই আমরা রাজবাড়ির ভেতরে একটা পুরনো স্টোর রুম খুঁজে পেয়েছিলাম, যেখানে রাখা ছিল সুদীপের প্রাইভেট সার্ভার আর কিছু ভিডিও রেকর্ডিং। একটা ভিডিওতে সুদীপ কথা বলছে তার দ্বিতীয় আমির সঙ্গে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার মুখ ও কণ্ঠ নকল করে সাড়া দিচ্ছে তাকে। ভিডিওতে সুদীপ বলছে যে তুমি কে? এআই রিফ্লেকশন বলে উঠছে, আমি সেই যাকে তুমি নিজের প্রতিবিম্ব হিসেবে দেখছো, আমি সেই যাকে তুমি নিজের থেকে লুকাও, যাকে তুমি সবার থেকে লুকাও। অর্পণ পাশ থেকে ফিসফিস করে বলে উঠল, ও এই ইনস্টলেশন দিয়ে মানুষের মনস্তত্ত্বে প্রভাব ফেলতে চাইছিল, কিন্তু হয়তো নিজেই ফেঁসে গেল। না না অর্পণ, তুমি ঠিক মতো ব্যাপারটাকে দেখো। এটা কিন্তু নিছকই মানসিক সমস্যা নয়। এখানে কেউ ওকে দিকভ্রষ্ট করার জন্য এই সিস্টেমটাকে চালাচ্ছিল, ওকে মানসিকভাবে আঘাত দেওয়ার জন্য আর মানসিকভাবে উইক করে দেওয়ার জন্যে। এইটা কারোর একটা চাল। এবার আমাদেরকে এইখান থেকেই বার করতে হবে যে এইটা কে বা কারা করছে। তারপরে সেই রাতে আমরা এই ব্যাপারটা নিয়ে অত মাথা ঘামাই না। আমরা যা যা এভিডেন্স, যা যা তথ্য পেয়েছিলাম সব নিয়ে আমাদের ঘরে চলে আসি এবং রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা অর্পণ পুরনো ডিভিডি ফুটেজগুলো রিকভার করে দেখালো। সুদীপের ফোন 2:12-তে বেসমেন্টে যাওয়ার সময় ওর পাশে আরেকজনের ছায়া দেখা যাচ্ছে। মুখ স্পষ্ট নয়, কিন্তু হাইট গঠন দেখে আন্দাজ করা যায় কিউরেটরের মতনই হতে পারে, কি কিউরেটরই হতে পারে।
আচ্ছা, কিউরেটর জয় রায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো নাম ছিল। আচ্ছা, ওর সঙ্গে সুদীপের কি কোনো রকম মত পার্থক্য ছিল কি? মানে তুমি কি জানো অর্পণ? কারণ কিউরেটরের ওপরে প্রথম থেকে আমার কেমন সন্দেহ হচ্ছে। হ্যাঁ, আমি ওর সমস্ত কল রেকর্ডিং উদ্ধার করেছি। অ্যান্ড সুদীপের ফোনে ক্লোনিং সফটওয়্যার ছিল, মানে ওর সমস্ত কলস অটোমেটিক্যালি রেকর্ড হতো। কল রেকর্ডিংটা প্লে করার পরে সাউন্ডটা বাড়ানো হয়, আর তারপরে শোনা যায় যে জয় সুদীপকে বলছে, দেখো, তুমি যদি ইনস্টলেশনটা বন্ধ করো তাহলে আমার প্রজেক্ট শেষ। তাই সেইটা তো আমি তোমাকে কিছুতেই করতে দেব না। আর তুমি যদি অন্য কিছু করার চেষ্টা করো, আমি কিন্তু তোমাকে জানে মেরে দেবো বলছি। শাশ্বত ব্যাপারটা দেখলে তো, এটা কিন্তু একটা ডাইরেক্ট থ্রেট, একটা ডাইরেক্ট হুমকি খুন করার। জয় নিশ্চয়ই ওকে খুন করেছে, জয় নিশ্চয়ই সুদীপকে খুন করেছে। আমার ধারণা যে সুদীপ জয়কে অপোজ করেছিল, সুদীপ জয়কে বলেছিল যে ও এই প্রজেক্টে আর কাজ করবে না, যার জন্য জয় ওকে খুন করে আর সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। এটা নিশ্চয়ই গোড়ায় এই গন্ডগোলটাই লুকিয়ে আছে, সেটা হচ্ছে খুনের গন্ডগোল। শাশ্বত দেখলাম আমার কথা শুনে ঘাড় নাড়ছে, ও আমার কথায় সম্মতি দিচ্ছে। এরপরে আমরা ছুটে চলে যাই আয়নাঘরে। আয়নাঘরে ঢুকে আয়নাঘর ভালো করে তদন্ত করে, তারপরে আয়নাঘর ভালো করে স্ক্যান করে আমরা দেখতে পাই যে এক জায়গায় একটা আয়না একটু বেশি তাপ ছড়াচ্ছে। ওটা খুলতেই বেরিয়ে আসে ছোট একটা প্যাসেজ, তার শেষ মাথায় একটা কন্টেইনমেন্ট রুম, যেখানে অচেতন অবস্থায় পাওয়া যায় কাকে? সুদীপ চক্রবর্তীকে। মাথায় হালকা আঘাত, তার অসুস্থ, কিন্তু সে বেঁচে আছে। ওকে তাড়াতাড়ি আমরা সবাই ধরে ওখান থেকে বার করে মেডিকেল ইনস্টিটিউশনে পাঠাই, এবং তারপরে আমরা জয়কে জিজ্ঞাসাবাদ করা শুরু করি। এরপরে পুলিশকে ডাকা হয়। পুলিশ যথারীতি সব জায়গায় এসে ভালো করে তদন্ত করে তখনকার মতো জয়কে গ্রেফতার করে নিয়ে যায়, এবং তারপরে আমরা ছুটে যাই সুদীপের কাছে মেডিকেল ইনস্টিটিউশনে। ওখানে গিয়ে আমরা দেখি যে সুদীপের এখনো ঠিকমতো জ্ঞান ফেরেনি, সে এখনো রেস্টে আছে। ডাক্তারবাবুর সাথে কথা বলে জানা যায় যে এখনো জ্ঞান ফিরতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে। আমরা ততক্ষণ ইনস্টিটিউশনের বাইরেই অপেক্ষা করতে থাকি, ও পুলিশদের সাথে এই পুরো কেসের ব্যাপারে আমরা যা যা উন্মোচন করেছি এখনো পর্যন্ত তা নিয়ে ডিসকাস করতে থাকি। এরপরে সুদীপের জ্ঞান ফেরায় আমরা সুদীপের কাছ থেকে যা জানতে পারি তাতে আমাদের গায়ের সব লোম দাঁড়িয়ে যায়। জানিস ভাই, অর্পণ অর্পণ জয় জয় আমার প্রযুক্তিকে মানসিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করতে চাইছিল। জানিস 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 আমি ওকে কত করে বাধা দিতে, কত করে বলতে, ও আমাকে সরিয়ে দেয়, আমাকে ওই রুমে আটকে রাখে যেন আমি কাউকে কিছু না বলতে পারি। আজকে প্রায় 1 মাস হতে চললো আমি ওই রুমের মধ্যে না খেয়ে না কিছু করে বেঁচে আছি। ও মাঝে মাঝে আসতো, আমাকে একটু করে জল দিয়ে যেত, আমাকে 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 বাঁচিয়েও মেরে রেখেছিল, আমাকে মেরেও বাঁচিয়ে রেখেছিল। তোরা যদি আজকে না আসতি, আমি মরেই যেতাম। তোদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই। তোর বন্ধুকে অনেক ধন্যবাদ আমাকে উদ্ধার করার জন্য। তোদের সবাইকে অনেক ধন্যবাদ। আসলে ব্যাপারটা কি বলতো সুদীপ, প্রতিচ্ছবি অনেক সময় শুধু মুখ নয়, অভিপ্রায়ও বিকৃতি করে। আয়না হলো প্রযুক্তির বাহক, কিন্তু যারা তা চালায় তাদের মনেই আসল আয়না ঘর। এরপর প্রায় আজ কেটে গেছে 3-4 মাস। আমরা ওখান থেকে তার পরের দিনই কলকাতায় ফিরে চলে আসি। আর আজও মাঝে মাঝে রাতে আয়না দেখলে আমি একটু কেঁপে উঠি। কখনো কখনো মনে হয় আমি যা দেখি সেটা আমি নই, সেটা কেউ অন্য আরেকজন। সেই ছায়া এখনো যেন ঘুর ঘুর করে আমার সাথে।